সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্র্যান্ড মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, ইভান সাইড তোমাদের সাথে আছে এবং শুরুতেই কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই, আর তারপরেই জানাবো কে আছেন আমাদের সাথে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই একদম শুরুতে। ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হলো ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ দলগুলোর মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে গৌরবজনক ফুটবল প্রতিযোগিতা। 1955 সাল থেকে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবস কাপকে 1992 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ করা হয় এবং 32টি দল 8টি গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিযোগিতা করে। আর 2015-16 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে এই সামনে 28 মে। মিলানের সান সিরোতে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশগ্রহণ করবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ, মানে অল মাদ্রিদ ফাইনাল। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি শিরোপা জিতেছে, যারা 10 বার চ্যাম্পিয়ন হয়েছে। জানা হলো। এবার জানাই কে আছেন আমাদের সাথে। খেলা নিয়ে কথা বলছিলাম, আজ আমাদের সাথে খেলা নিয়ে কথা বলবার জন্য রয়েছেন নাজমুল হক তপন, যিনি ক্রীড়া সম্পাদক দৈনিক বণিক বার্তার। আর ফুটবল লাভার যারা আছো, আজকের এপিসোডটি একটি স্পেশাল হতেই পারে তোমাদের জন্য। কুইজে অংশগ্রহণ করবে, ফোন করবে, সেই অপেক্ষায় রইলাম। দাদা স্বাগত, কেমন আছেন? এতে বেশ চমৎকার আবহাওয়া, তো চমৎকার ওয়েদার, মাঠে খেলা আছে, প্রচুর খেলা, তো সব মিলিয়ে মানে ভালো না থাকার কোনো সুযোগই নেই আসলে। আচ্ছা, আমি একটু চ্যাম্পিয়ন্স লিগের কথা যেহেতু বলছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করি। মাত্র কয়েকটি রাতের অপেক্ষা, তারপর কিন্তু অল মাদ্রিদ আবারও ফাইনাল হতে যাচ্ছে। একটু এই ফাইনালকে ঘিরে আপনার একটু বিশ্লেষণ বলি, বা আপনার কি বলবেন? এই ফাইনালটা যেমন রিয়াল বার্সা একটা ডমিনেন্স, কিন্তু আমি এটাকে ফাইনালটাকে দেখছি যে হচ্ছে এটা একটি স্প্যানিশ ডমিনেন্স। আর বার্সেলোনাকে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু বায়ার্নকেও হারিয়েছে। মানে যদি তুল্যমূল্য বিচার করি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ, এই তিনটি হচ্ছে সবচেয়ে বড় জায়ান্ট। আমরা ইটালিয়ানরা অনেক পেছনে পড়ে গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো অনেক পেছনে পড়ে গেছে। তো সেই জায়গাটি দেখলে হচ্ছে এই যে অল মাদ্রিদ ফাইনাল, এবং আমরা খেয়াল করলাম যে ইউরোপীয় দিকে চ্যাম্পিয়ন হলো সেভিয়া, আর এই সেভিয়া বার্সেলোনার কাছে হারলো। মানে কোনো না কোনোভাবে আমরা সব কিছুই দেখছি যে স্প্যানিশ দল। তো এই স্প্যানিশ ডমিনেন্স বা ক্লাব ফুটবলের যে স্প্যানিশ ডমিনেন্স, তো সেটারই আর একটা আমরা সেটাকে সর্বোচ্চ রূপ বলি বা যাই বলি, এই ডমিনেন্সটা আমাদের সবার সামনে চলে এসেছে। এখন এই একটা সময় আমরা এরকম দেখেছি যে চ্যাম্পিয়ন্স লিগের বৈশিষ্ট্য এরকম আছে। একটা সময় আমরা দেখতাম যে ইটালি ডমিনেন্সটা ছিল, জুভেন্টাস, এসি মিলান, একদম আমাদের জেনারেশন এসি মিলান জুভেন্টাসে ভাগ ছিল। আমরা যারা খেলা প্রেমী তারাও জানি ইটালিয়ান বিভিন্ন ক্লাবের কথা আমরা জেনেছি। তো এরকম একটা সময়ে অ্যাথলেটিকো, আচ্ছা, যেটা হচ্ছে থার্ড ফোর দরকার ছিল। মানে স্প্যানিশ ফুটবল যেমন দুইটার ভিতরে সে আটকে পড়ে আছে, মানে রিয়াল বার্সা। তো এই জায়গাটা চিন্তা করলে এটা অনেক বড় ব্যাপার যে অ্যাথলেটিকো মাদ্রিদ একটা নতুন একটা মানে তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হলো। তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হলো মানে খুবই টাফ। আমরা ইয়েতে দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগে দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক উত্থান পতন আছে, প্রচুর দল কাছাকাছি, প্রচুর দল। কিন্তু এইখানে স্প্যানিশ ফুটবলে একটা থার্ড ফোর্স তৈরি হওয়াটা অনেক বড় ব্যাপার। অ্যাথলেটিকো মাদ্রিদকে এখন আমরা থার্ড ফোর্স বলতে পারি, কারণটা হচ্ছে রেগুলার বেসিস দলটা লা লিগাতে ফাইট করছে, লিগ শিরোপা রেসে ফাইট করছে, বা একেবারে শেষ ম্যাচ পর্যন্ত ছিল, বা শেষ ম্যাচের আগের ম্যাচ পর্যন্ত ছিল। 2014 সালে অল মাদ্রিদ ফাইনাল তারা খেললো, তারা বায়ার্নকে হারালো, তারা বার্সাকে হারালো। তাই আমরা বলতেই পারি এখন এটা তৃতীয় শক্তির উত্থান ঘটে গেছে। এবং আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে এর আগের যে ফাইনালের কথা বলছিলেন, অল মাদ্রিদ ফাইনাল, মেবি আমার ভুল না হলে 59 বছর পর এই অল মাদ্রিদ ফাইনালটা হয়েছিল, এবং সেটার কিন্তু আবার একটা ধারাবাহিকতাও দেখছি। নিঃসন্দেহে একটা টাফ জব। হ্যাঁ, খুব রেগুলার বেসিসে রিয়াল আর বার্সার সঙ্গে ফাইটটা করছে। আমি একটু দাদা এই যে একটু ফুটবলে স্প্যানিশ ডমিনেন্স বলছি বা যা কিছুই বলছি, সেখান থেকেই আপনাকে একটু জানতে চাই যে অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রেংথটা আসলে কি, তারা কিভাবে ওভারকামটা করলো? বা রিসেন্টলি আমরা সেভিয়াকেও দেখলাম, কি বলবো? এদের প্রথমত হচ্ছে দিয়েগো সিমিওনি অসম্ভব, মানে এটা কি যে অসম্ভব কি বলে যে মোটিভেটর, খুব বড় মাপের ল্যাটিন কোচ। হ্যাঁ, মানে এটাই আর কি, মানে সাধারণত ল্যাটিন কোচ আমরা মনে করি যে ল্যাটিন ফুটবলার ইউরোপিয়ান কোচ, না কমন ট্রেন্ড যে ল্যাটিন হবে ম্যারাডোনা জন্ম দেবে, পেলের জন্ম দেবে, কিন্তু কোচ হবে ইউরোপিয়ান থেকে। দাদা আমি কথাগুলো শুনবো, একটা ফোন নিয়ে আসি, ফোনটা নিয়ে তারপর এখান থেকে আমরা কথা বলবো। কে বলছো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নামটা বলো, কে বলছো? প্রাপ্তি
প্রাপ্তি বলছি। কোন ক্লাসে পড়ো প্রাপ্তি? ক্লাস 9। ক্লাস 9। ফাইন, বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য আমার প্রথম প্রশ্ন, খ্যাতনামা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর নামে পদক দেয়া হয় কোন সাল থেকে? অপশনগুলো দেখো এবং শোনো। ক 2016, খ 2018, গ 2021। খুব সহজ, একটু বুদ্ধিমান হলেই হয়ে যাবে। ভাইয়া ক 2016। এটা কিভাবে বললে? একটু জানি। আচ্ছা, ধন্যবাদ, তোমার জানা একেবারেই ঠিকঠাক। 500 টাকার প্রাপ্তি হয়ে গেল। আমি আরো একটু তোমাকে বলি যে 2016 সালে যারা সিনেমা, সঙ্গীত, লেখনী ও চিত্রকলার মাধ্যমে বিজ্ঞানকে মানুষের কাছে নিয়ে যেতে বিশেষ অবদান রাখবেন তাদেরকে এই পদক দেয়া হবে। চলো দ্বিতীয় প্রশ্ন করি। 17তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশনগুলো বলে দিচ্ছি আমি। ক জাকার্তা ইন্দোনেশিয়ার, খ কারাকাস ভেনেজুয়েলা, গ ইস্তাম্বুল তুরস্ক। বলো, দেখা যাক এটা জানো কিনা। ভাইয়া একটা ক নাম্বার ভেনেজুয়েলা। পুরোটা বলো, পুরো উত্তরটা বলো। কারাকাস ভেনেজুয়েলা। কারাকাস ভেনেজুয়েলা উত্তর নিলাম। আরো 500 টাকার প্রাপ্তি। উত্তর সঠিক। মোস্ট ওয়েলকাম। 1000 টাকার বই হলো। আরো 1000 টাকার বইয়ের জন্য কি খেলবে? জি ভাইয়া খেলবো। নিয়ম কি তুমি জানো? জানি। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়, অপশনগুলো বলছি। ক 2 এপ্রিল 2016, খ 27 মার্চ 2016, গ 15 মার্চ 2016। বলো। ভাইয়া এটা মনে হয় ক 15 এপ্রিল 2016। 15 এপ্রিল তো কোথাও নেই, আবার বলো। গ নাম্বারটা ভাইয়া। পুরো উত্তরটা বলো। উত্তরটা বলো। 15 মার্চ। বিদ্যুৎ নেই ভাইয়া। আচ্ছা 15 মার্চ 2016 উত্তরটি আমি নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর সঠিক। থ্যাংক ইউ সো মাচ। পুরো 2000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। দাদা, কথা বলছিলাম আপনার সাথে যে তাদের স্ট্রেংথ নিয়ে কথা বলছিলাম এবং কোচ নিয়ে কথা বলছিলাম আমরা। কোচ ডিয়েগো সিমিওনি খুব ভালো মোটিভেটর। কিন্তু এটা খুবই অদ্ভুত ব্যাপার। আমরা সবসময় দেখে আসি ইউরোপিয়ান কোচরা বেস্ট। যেমন ক্রিকেটে আমরা মনে করি অস্ট্রেলিয়ান কোচরা বেস্ট বা এরকম। তো সেখানে ল্যাটিন কোচ হয়ে ইউরোপের এবং একটা মাঝারি মানের দল, মাঝারি মানের এইটা মানে যেভাবে দলটাকে উনি মানে কি উদ্দীপ্ত করতে পেরেছেন, মানে মোটিভেটেড করতে পেরেছেন দেখার মতো। আর দলের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে ডিফেন্স, কর্ডিনের নেতৃত্বে যে ডিফেন্স এবার ইউরোপের একদম বেস্ট। আমি বায়ার্নের উপর শ্রদ্ধা রেখেই বলছি, আমি একেবারে ম্যাচ টু ম্যাচ ফলো করি। তো যে এই ডিফেন্সটা অসাধারণ। আর এদের একটা একটু ভিন্ন ধাঁচের ফুটবল খেলে। এরা হচ্ছে কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত চকিতে গোলটা করে আসে, যেমনটা ইয়েটা ফার্নান্ডো টোরেস খুব বিগ ম্যাচ প্লেয়ার। তার থেকে বড় গ্রিজম্যানের ফর্ম, হয়তো গ্রিজম্যানকে কেউ মেসি রোনালদোর সঙ্গে তুলনা করছে না। 32 বা 33 গোল করেছে এবার লিগে। আমি একটুখানি আপনার কাছে একটা ব্যাপার জানতে চাই, মানে ন্যাচারালি খেলা নিয়ে যখন কথা বলা হয়, অ্যাথলেটিকো কি সামহাউ একটু শারীরিক ফুটবল খেলে কিনা, একটু এই ফিজিক্যাল অ্যাডভান্টেজটা এখন ব্রাজিলই যদি যে ফুটবলের নান্দনিকতার থেকে বের হয়ে এসে ব্রাজিল, সেই ব্রাজিলই যদি এরকম ফুটবল খেলে, তো সে জায়গাটা আসলে এটা একটা বাস্তবতা যে সুন্দর ফুটবল খেলে বিশ্বকাপ হারানোর চাইতে একটু অসুন্দর ফুটবল খেলে বিশ্বকাপ জেতাটা আমি পক্ষে এটা বলেছিলেন স্কলারি, লুইস ফেলিপে স্কলারের মন্তব্য ছিল এটা। তো এটা এখন বাস্তবতা, যে মানতে হবে যে এই ফিজিক্যাল অ্যাডভান্টেজটা শুধু অ্যাথলেটিকো মাদ্রিদ দিচ্ছে না, এটা কিন্তু ইউরোপিয়ান ঘরানার ফুটবল। এটা ইটালি ফুটবল বা আমি যদি সামএক্সটেন্ট জার্মান ফুটবল বলি, তারা কিন্তু ফিজিক্যাল অ্যাডভান্টেজগুলো নিয়ে আসছে। দেখা হচ্ছে ফিজিক্যাল অ্যাডভান্টেজ নিতে গিয়ে যদি রেড কার্ড বা এরকম শাস্তি তো ব্যবস্থাটা আছে। কিন্তু দাদা ওই সূত্র ধরেই বলি, সেক্ষেত্রে 28 তারিখে একটা মহারণ বলা যেতে পারে। রিয়েল কিন্তু লাস্ট 8 বার, যদি আমার তথ্যে ভুল না হয়, 8 বার কিন্তু মুখোমুখি লড়াই। আমি 1.5 বছরে আমি রিয়ালকে কখনো অ্যাথলেটিকো এগেইনস্টে জিততে দেখিনি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে লাস্ট অল মাদ্রিদ ফাইনাল, সেখানে একটা প্রতিশোধের বিষয় আছে। সেখানে হেরে যাওয়া, অ্যাথলেটিকো হেরে যায়, সেখানে প্রতিশোধ ব্যাপারটা কাজ করবে কিনা, বা এই মাঠে কতখানি কাকে আপনি কিছুটা হলো মাদ্রিদ জার্বি তো মানে কোনো একটা যখন একটা সিটির 2টা দল খেলে, তো সিটি প্রতিদ্বন্দ্বী থাকে, তো সেই জায়গাটাই তো মানে এইটার উত্তাপ আজ তো অন্য লেভেলের এমনিতেই আছে। তারপরে এটা 2014 সালে হারের একটা ব্যাপার আছে। ওই ম্যাচটা আমার একটা চোখের সামনে ভাসে। 5 মিনিট আগ পর্যন্ত 1-0 গোলে গিয়েছিল অ্যাথলেটিকো। তারপর
তারপরে রিয়াল ওখানে ব্যাক করলো, Right. এতে র্যামোস গোল করলো, তারপরে মার্সেলো গোল, বেলের একটা দুর্দান্ত হেডে গোল, তারপরে তো এক্সট্রা টাইমে গিয়ে 4-1 জিতে গেল। তো 1-1 ছিল। একেবারে আমি বলবো যে ইয়ের থেকে শিরোপার কাছ থেকে চলে আসলো ইয়েটা অ্যাথলেটিকো মাদ্রিদ। এটা একটা দিক গেল যে মানে ওই সময়ের অ্যাথলেটিকের এখনকার থেকে আলাদা। দাদা সেইখান থেকে আবার কথা বলবো। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক দৈনিক বণিক বার্তার নাজমুল হক তপন। তার সাথে কথা বলছিলাম এবং ফোন করে কথা হবে, কুইজে অংশগ্রহণ করতে পারবে। ফাইনাল নিয়ে কথা বলছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, এবং কাকে এগিয়ে রাখছেন এবং সেই কথাগুলো চলছে। মানে এতে সাম্প্রতিক পারফরমেন্সে অ্যাথলেটিকো কিন্তু হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। আর 2014 অ্যাথলেটিকো এই অ্যাথলেটিকো এক নয়। অ্যাথলেটিকো অনেক বেশি ম্যাচিউর। একটা ফাইনাল ম্যাচের যে টেম্পারমেন্ট বা বড় ম্যাচের যে টেম্পারমেন্ট, তারা অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন ইউজ টু। তো যদিও এবার লালিগার শেষ দিকে সে তার টেম্পারমেন্টটা রাখতে পারলো না। তারপরে আমি বলবো যে রিয়ালকে তারা অনেকগুলো ম্যাচ হারিয়েছে, পরপর হারিয়েছে। এটা তো মানসিকভাবে কিছুটা এগিয়ে দেবে। আর আমি একটা খেলাগুলো যখন ফলো করছি, একটা ব্যাপার দেখছি যে অ্যাথলেটিকো খুব টিম অ্যাজ এ টিম খেলছে তারা, এটা নিঃসন্দেহে একটা স্ট্রেংথ। একটা বিষয় বোধহয় ফাইনাল নিয়ে কথা বলার একটা বিষয় চলে আসে, রোনালদোর সামনে একটা সুবর্ণ সুযোগ আছে, সে বিষয়ে আপনার কাছ থেকে অনেক কিছু। এখন মূল বিষয়টা হচ্ছে রোনালদো যদি ম্যাচে না খেলতো তাহলে মানে আমরা ধরে নিতাম যে অ্যাথলেটিকো ফেভারিট হিসাবে মাঠে নামবে। কিন্তু যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামবে, খেলবেন, সেদিন আসলে বলা যাচ্ছে না। রোনালদোর একটা অদ্ভুত কিছু বিষয় আছে, যেমনটা হচ্ছে যে এতে আজ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতে কোনো স্ট্রাইকার নাই যে 3টা ফাইনালে গোল করেছেন। রোনালদোর দুটো অনেকেরই আছেন, স্যামুয়েলিতোর আছে, মেসির আছে, রোনালদোর আছে। 2008-এর ফাইনালে গোল করেছিলেন, তো আর ওই অ্যাথলেটিকোর সঙ্গে 2014-তে গোল করেছিলেন। তো আজকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আজকে না, সরি, মানে ফাইনালে 28 ফাইনালে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আর ক্রিস্টিয়ানো রোনালদো যখন আমি একটা বিষয় আমরা খেয়াল করেছি, অল স্প্যানিশ যতবারই রিয়াল খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগে অল স্প্যানিশ ফাইনাল যতবারই রিয়াল খেলেছে, একবার কোনো হারেনি। ভ্যালেন্সিয়াকে 2000 সালে যতদূর মনে পড়ে অনেকগুলো গোলে হারালো, 300 রান হবে বোধহয়। তো আচ্ছা, তো আবার তো অ্যাথলেটিকোকে হারালো। আরেকটা ইন্টারেস্টিং একটা তথ্য আছে, যেটা হচ্ছে ইয়েতে রোনালদো যখন মাঠে আছে, তখন ওই যে লিগের রোনালদো খেলেন, সেই লিগের কোনো দল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মানে রোনালদো দলকে হারাতে পারেনি। যেমনটা হচ্ছে 2008-এ চেলসির সঙ্গে ফাইনাল খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড, রোনালদো গোল করেছিলেন, ম্যাচটা জিতেছিল। প্রথমে 1-1 ড্র থাকলো, পরে টাইব্রেকারে গিয়ে জিতলো, রোনালদো জিতলেন। অ্যাথলেটিকো মাদ্রিদকেও রোনালদো হারালেন। ওইটা এটাকে অল স্প্যানিশ ফাইনাল ছিল, ওইটা ছিল অল ইংলিশ ফাইনাল। তো আবার একটা অল স্প্যানিশ ফাইনাল। দাদা সেই কথার বাইরে আমরা একটু অন্যান্য লিগ নিয়ে কথা বলবো, তার আগে একটা ফোন নিয়ে আসি আমি। শিওর। হ্যালো, কে বলছো? হ্যালো, হ্যাঁ, নামটা বলো। আরমিন। আরমিন কোন ক্লাসে পড়ো? বুঝি নাই। আচ্ছা, ফাইন। বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? খেলার মাঠ। বাহ, খেলা পছন্দ করো? হ্যাঁ, মোটামুটি। আমরা খুব খুশি খেলার মাঠ নিয়েছো। ঠিক আছে, একটা প্রথম প্রশ্ন, হ্যাঁ, জানিয়ে কথা বলছিলাম। এবারে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন কে? অপশনগুলো তোমাকে বলছি। ক ক্রিস্টিয়ানো রোনালদো, খ টমাস মুলার, গ লুইস সুয়ারেজ। বলো। খ টমাস মুলার। তুমি কই খেলা পছন্দ করো? হয় নাই, এটা তো জানা উচিত ছিল। CR7 ক্রিস্টিয়ানো রোনালদো 16টি গোল করেছে। আচ্ছা, পরের বার হয়ে যাবে। দাদা আরেকটা ফোন নেই। শিওর। হ্যালো হ্যালো, ঠিক আছে, যেই ছিলে লাইনে আবার ফোন করো, নিঃসন্দেহে আবার লাইন পেয়ে যাবে। দাদা একটু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে কোপা দেল রে আমরা শেষটা দেখলাম, লা লিগার কথা একটু বলতে চাই। তার আগে আমি একটু বলতে চাই যে এই আমরা যেমন অ্যাথলেটিকোর কথা বলছিলাম, সেরকম করে অনেক দিন ধরে ফুটবলে মেসি রোনালদোর পাশাপাশি ওরকম করে খুব একটা অনেক নামই এসেছে বিভিন্ন সময়, বিভিন্ন ম্যাচে, বিভিন্ন মুভমেন্টে। বাট সুয়ারেজের কথা কি আলাদা করে একটু? হ্যাঁ, এবার আলাদা করে ভাবতে হবে। এবার যদি ক্রিস্টিয়ানো রোনালদো ফাইনালে ম্যাজিক দেখাতে না পারে বা রিয়াল চ্যাম্পিয়ন হতে না পারে,
আমার মানে 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 আমি আমার অভিজ্ঞতা বলে লুইস সুয়ারেজ একটা নতুন কিছু দেখতে পাচ্ছি যে ক্রিস্টিয়ানো রোনালদো মেসির বাইরে একজন হয়তো ফিফা বর্ষসেরা বা সামথিং লাইক দ্যাট। কারণ হচ্ছে এবার বার্সেলোনা যে লিগ চ্যাম্পিয়ন হলো, এটা আমি বার্সেলোনা যে দূর অবস্থায় পৌঁছেছিল সেখান থেকে বার্সেলোনাকে টেনে তোলার সামর্থ্য মেসির আছে, কিন্তু এই সময় ছিল না। মানে এত বা নেইমারও আমরা দেখলাম যে ঠিক টানতে পারছে না, ঠিক ওই রকম একটা জায়গা থেকে খুব মানে হয় কি যে একটা ইংরেজি প্রবাদ আছে না, এই স্টিভস ইন টাইম সেভস দ্য নাইট, মানে অসময়ের 10 ফোর সময়ের 1 ফোর। তো সুয়ারেজের খেলাগুলো ঠিক সময়ের ফোর। যখন বার্সেলোনা একদম বার্সেলোনার চরম অস্তিত্ব সংকটে আছে বা তার স্বাভাবিক খেলা করতে পারছে না, তখন ইন্ডিভিজুয়াল স্কিল দেখিয়ে শেষ দিকে যে বহু ম্যাচে এটা একটা রিওয়ার্ড পাওয়া উচিত। কিন্তু দলটা দুর্ভাগ্যজনকভাবে দলটা ফাইনালে নাই, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নাই। এটাই হচ্ছে সুয়ারেজ আপাতত। কিন্তু লা লিগা তো জিতেছে, এখন রোনালদো যদি ফাইনালে মানে রিয়াল যদি চ্যাম্পিয়ন হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা সেক্ষেত্রে রোনালদোর পাল্লাটা ভারী হয়ে পড়বে। মেসি নেইমার সে রেসে থাকবে না, আমরা ধরেই নিচ্ছি যে এবার রোনালদো সঙ্গে কম্পিটিশনটা হয়ে যাবে আসলে সুয়ারেজ। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করছি, আমার ধারণা অনেকেই এরকমই মনে করছে। আচ্ছা, একটু কোপা দেল রে আমরা দেখলাম, সেখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে বার্সেলোনার প্রতি আমার মনে হয় যে সাধারণ ফুটবল প্রেমীরা তাদের একটা সমর্থন বলি বা একটুখানেও এগিয়ে রাখার একটা বিষয় ছিল। কিন্তু তার আগেই ইউরোপা লিগে সেভিয়া চ্যাম্পিয়ন হয়ে কিন্তু প্রমাণ করেছিল যে তারা আসলে ছেড়ে কথা বলবে না। কিন্তু ফাইনালে দেখলাম যে 90 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই, প্রচুর লাল কার্ড, মানে ফাইনালের যে উত্তেজনা সবকিছু মিলে ওই ফাইনালটা আপনার চোখে কেমন? আমার কাছে এফআইটি এমন হওয়ার কথা ছিল না, কারণ বার্সেলোনা খুব শুদ্ধ ফুটবল খেলে, তার একটা সুনাম আছে যে ফুটবল নান্দনিকতার একটা জায়গা আছে। সেভিয়া কিন্তু মানে অ্যাথলেটিকো মাদ্রিদ ওইরকম না, কিন্তু আমি বুঝলাম না এটা ফাইনালটা মানে অকারণ সব টেম্পার লুজ টুজ করলো। এটা বোধহয় চ্যাম্পিয়ন্স লিগে নাই, এটার হতাশা হতে পারে বা হতে পারে। মানে আমি একটুখানি আমি যতটা ফলো করেছি, আপনার কাছে মনে হয়েছে কিনা যে বার্সেলোনা তাদের সচরাচর যে ফুটবলের ধারা সেখান থেকে বের হয়ে একটু ভিন্ন কৌশলে খেলেছে কিনা? কৌশল ইয়েতে তো ঠিক আছে, মানে সুয়ারেজ শেষে ইনজুরি বললো, মাসচেরানো বা মেজাজ হারালেন, এটা হতে পারে সামনে মানে দিক শিরোপা জেতার পরে সামনে তো আসলে চ্যাম্পিয়ন্স লিগে তারা নাই, একটু ফ্রাস্ট্রেশন থাকতে পারে। বার্সেলোনা তাদের মতো করে খেলেনি, এটা খুবই লক্ষ্য করার মতো, যেটা আমরা মানে ভাবিও নি আসলে এরকম। আর আরেকটা বিষয়, এবার লিগের শেষ দিকে এসে কিন্তু বার্সেলোনার খেলায় সেই ছন্দটা পাওয়া যাচ্ছিল না। যেটুকু হয়েছে সেটা হচ্ছে সুয়ারেজের ইন্ডিভিজুয়াল স্কিলনেস বা গোলের প্রতি ডিজায়ার বা গোল করার সামর্থ্য, সেটার জন্য বার্সেলোনা কিন্তু সার্ভাইভ করে গেছে। কিন্তু বার্সেলোনাকে আমরা সেই খেলাটা শেষ দিকে দেখিনি। হয়তো এই সেভিয়ার সঙ্গে ম্যাচটাই সেটা আমাদের আবার চোখে মানে সেটা আমাদের সামনে ফুটে উঠলো যে বার্সেলোনা সেই খেলা সেদিকে খেলছিল। বড় উদাহরণ হিসেবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি এই ম্যাচটা। এবং সেই ম্যাচ ধরে বলি যে ট্রিপল জয় হলো না, বাট এই ডাবলে কতখানি আসলে স্যাটিসফ্যাকশন থাকতে পারে? লিগ শিরোপা যেটা অনেক বড় ব্যাপার। লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ যেকোনো একটা পেলেই হয় আসলে। বাকিগুলো বা কোপা ডেল রের ঐতিহ্যের কারণে অনেক পুরনো 1903 থেকে 1903 থেকে বার্সেলোনা আবার কোপা ডেল রের একটা হিসাবও আছে, বার্সেলোনা সবথেকে বেশি, রিয়াল তো বেশ পেছনে এই জায়গাটাই। রিয়াল তো সবকিছুতে অনেক এগিয়ে, লিগে এগিয়ে, চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে, কিন্তু এখানে অনেক পেছনে। 19 বোধহয়, আর বার্সেলোনা 28 বোধহয় 28 বা এরকম, আর 23 বোধহয় অ্যাথলেটিকো বিলবাও। মানে এই বার্সেলোনা তো একটা জায়গায় যেহেতু রিয়ালের সঙ্গে কম্পিট করছে, সেটা একটা জায়গায় একটু বেশি থাকা দরকার, আমাদের সব রিয়ালের অ্যাক্টিভিটি হয়ে যায়। এবং একবার আমাকে এক ভদ্রলোক, বিদেশি এক ভদ্রলোক আমাকে বললো যে খেয়াল করবো তুমি যে সবসময় স্প্যানিশ জাতীয় দলের অধিনায়ক কিন্তু রিয়াল থেকে হয়, রিয়াল মাদ্রিদ থেকে হয়। মানে রিয়াল ডমিনেন্সটা কিন্তু এমনিতেই স্প্যানিশ ফুটবলের বেশি না। সেটা আমি আপনাকে আরেকটু অ্যাড করি, যেটা আমরা সংবাদ সম্মেলনে দেখলাম যে সংবাদ সম্মেলনে কিন্তু উয়েফা প্রেসিডেন্ট তিনি তার সমর্থনের কথা কিন্তু রিয়ালের উপরে বলেছেন, একটু তার সভাপতির জায়গা থেকে বের হয়ে এসে। যাই হোক দাদা, সেই সব বিষয়ে আমরা কথা বলবো। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান স্যার তোমাদের সাথে আছি, টেলিফোনে কে আছো? হ্যালো ভাইয়া, আমি পূজা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। এখন তো ছবির গ্যালারি, জানো না? হ্যাঁ। আচ্ছা চলো ছবি দেখাই তোমাকে। ইনি এবারে চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন। তার নাম তোমাকে বলতে হবে, অপশনগুলো বলে দিচ্ছি। ক টমাস মুলার, খ রবার্ট লেভানডস্কি, গ ফিলিপ লাম। বলো কে? টমাস মুলার উত্তরটি আমি নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, সঠিক নয় উত্তরটি। সঠিক উত্তরটি জেনে রাখো, খ রবার্ট লেভানডস্কি, যিনি 9টি গোল করেছেন। আরেকটা ফোন নিয়ে এসে দাদা, কে বলছো?
ভাইয়া আমি শরণ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। আচ্ছা, বলো কোন বিষয় থেকে তোমাকে প্রশ্ন করলে খুশি হবে? বলো। জীবজগৎ। জীবজগৎ, ঠিক আছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোনটির নতুন উদ্ভিদের জন্ম কাণ্ড থেকে হয় না? অপশনগুলো আমি বলে দিচ্ছি। ক মিষ্টি আলু, খ হলুদ, গ আদা। বলো। একটু বুদ্ধি খাটাও। ভাইয়া মিষ্টি আলু। মিষ্টি আলু, বুদ্ধি খাটিয়েছে এবং উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই পৌঁছে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন করাই যেতে পারে। প্রশ্নটি হচ্ছে, ঐচ্ছিক পেশি পাওয়া যায়, অপশনগুলো দেখো এবং শোনো। ক বৃক্কের প্রাচীরে, খ পৌষ্টিক নালীতে, গ কঙ্কালতন্ত্রের গায়ে। বলো। দেখে নিলাম। ভাইয়া কঙ্কালতন্ত্রের গায়ে। তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে খুব ভালো, উত্তর সঠিক। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ভালো পড়াশোনা করছো। 1000 টাকার বইও হয়ে গেল, ওগুলো ভালো করে পড়বে। এবার আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? না ভাইয়া। এটা ভালো ছিল। দাদা, আমরা তাহলে একটু খেলা নিয়ে কথা বলছিলাম। কোপা দেল রের ফাইনাল থেকে এবার একটু লা লিগার দিকে যাই। বার্সেলোনা চ্যাম্পিয়ন হলো এবং শেষ পর্যন্ত একটা দারুণ উত্তেজনা ছিল। লিগের তো ফাইনাল ম্যাচ বলে কিছু নাই, কিন্তু এটা হচ্ছে ফাইনাল অফ দ্য ফাইনালস। ফাইনাল অফ দ্য ফাইনালস, রাইট। জিদান বললো যে আমরা যদি আগে গোল করি তো বার্সেলোনা চাপে থাকবে। গোল করলো আগে, কিন্তু ওই যে আবার বলি সুয়ারেজ। হ্যাঁ, তো সুয়ারেজ। তো মানে বার্সেলোনা অনেক পরে গোল করলো। আসলে সবাই জানে যে রিয়াল গোল করছে, এটা তো সবাই জানে। এই যে চাপ পড়ে, সেই চাপটা সুয়ারেজ কাটিয়ে দিলেন আর কি পরে। তো যেটা হলো আর কি, বার্সেলোনা এবার যেভাবে তারা এগিয়ে আসছিল, মানে এগিয়ে যাচ্ছিল, তাতে এই বার্সেলোনা ড্র করতো, রিয়াল যদি চ্যাম্পিয়ন হতো, এটা বার্সেলোনার জন্য খুবই মানে একটা দুর্ভাগ্যজনক হতো আর কি। বা এত তীরে এসে তৈরি ডুবার এটা এরকম ফাইনাল আমরা মানে এরকম আমরা লিগ দেখিনি। এইরকম শেষ পর্যন্ত 2টা ম্যাচ বাকি, অ্যাথলেটিকো ছিটকে গেল, 3টে দল সমান তালে এগোচ্ছে, তারপর অ্যাথলেটিকো ছিটকে গেল, তারপর এর মধ্যে বার্সা রিয়ালের মধ্যে কিও মানে আমি বলবো কি নাটক সাইডে যে নাটক আছে নাকি, সাসপেন্স, ক্লাইম্যাক্স, এই শব্দগুলো বলা যায়, শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায়। এবং 1 পয়েন্টের ব্যবধানে রিয়েল হেরে গেল। আর তারপর অনেক ধরনের টুইট, অনেক ধরনের কথা আমরা শুনতে পাই। রোনালদো টুইট করেছে, নেইমারকে শুভেচ্ছা জানিয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকে। তো আমি একটু আবার সেই প্রসঙ্গে আসি দাদা, যে স্প্যানিশ এই যে ফুটবলের একটা গৌরবজনক অবস্থা বা চারপাশে একটা ডমিনেন্স, যা কিছুই বলবেন, চারপাশে আমরা অন্যান্য স্পোর্টস দেখি বা ওয়ার্ল্ড ওয়াইড যে স্পোর্টসগুলো দেখছি, সেখানে সব জায়গায় একটা কমপ্লেন কিন্তু আছে, কমন কমপ্লেন, যে পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে পেশাদার হয়েছেন, কিন্তু তারপরও কর্পোরেট কারণে বা বাণিজ্যিকভাবে স্পোর্টসের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু স্প্যানিশ লিগকে কি সেখান থেকে খানিকটা ব্যতিক্রম বলবো, যে জনপ্রিয়তা ওয়ার্ল্ড ওয়াইড তারা ধরে রাখছে এবং দিনকে দিন বাড়ছে কিনা? বাণিজ্য ওকে সবই ঠিক আছে, কিন্তু ডিভিলিয়ার্সকে যখন কোনো দল কিনবে, সেটা বাণিজ্য না, এটা বিউটি। তো আমাদের মুস্তাফিজকে যেমন খেলাচ্ছে, এটা বাণিজ্য, ঠিক আছে, অনেক কোটি টাকা দিয়ে বা সামনে হয়তো আরও অনেক বেশি টাকা দিয়ে যাবে, কিন্তু মুস্তাফিজ এই যে টানাটানি করছে, তো এটা ঠিক আছে বাণিজ্য, কিন্তু মুস্তাফিজের বিউটি এতে তো নষ্ট হচ্ছে না। ঠিক একই জায়গায় বলতে চাচ্ছি যে এই যে আজকে যে আমরা গ্রিজম্যানকে যে স্ট্রাইকারটা দেখছি, অসাধারণ মানে ফিনিশার, তো এই সুয়ারেজকে দেখছি যে ক্রুশিয়াল সময় গোলটা করতে পারছেন। তো তাদের স্কিলনেস তো যদি মানে তারা যদি নান্দনিকতা উপহার দিতে পারে, তারা যদি বিউটিটা আমাদেরকে উপহার দিতে পারে, আর টাকার প্রয়োজনটা তো মানে এটা আরেকটা বাস্তবতা, এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর বাণিজ্য প্রভাবে যদি আমরা দেখি যে আজকে টাকা ছিল বলে কিন্তু আজকে মেসি, কারণ মেসিকে বলা হচ্ছিল 4 ফিট 11 ইঞ্চি বেশি লম্বা হবে না। তারপরে বাসা ট্রেনটাকে প্রচুর মিলিয়ন ডলার খরচ করে চিকিৎসা করে আজকে এই জায়গায় এনেছে। দাদা, আমি আরেকটা ফোন নিতে চাই, তারপর আবার কথা বলবো। কে বলছো? হ্যালো, নাম কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ঠিক আছে, কোন বিভাগ থেকে ফাইট করবে বলো? জীবজগৎ বিভাগটি শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করার পর। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটির প্রভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায় না? অপশনগুলো শোনো। ক অক্সিন, খ এথিলিন, গ জিবেরলিন। বলো। উত্তর নিলাম এবং সঠিক। অভিনন্দন, 500 টাকার বই তুমি পেয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন শোনো, কোনটি বহিকর্ণে থাকে? অপশনগুলো আমিই বলছি। ক স্টেপিস, খ ইসকাস, গ পিনা। বলো। শিওর? কনফিডেন্ট? উত্তর সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। 500
টাকা থেকে আরো বেশি বই বাড়িয়ে দেওয়া উচিত, মানে কোনো টাইম নেই উত্তর দিতে। থ্যাংক ইউ, আরো 500 টাকার বই হলো। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? জি জি নিয়ম জানো? জি। ঠিক আছে, চলো। প্রশ্ন হচ্ছে, কোনটি ভেষজ উদ্ভিদ? অপশনগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। ক বেল, খ সুন্দরী, গ কুরচি। বলো। গ কুচি। তো নিলাম সঠিক। গ কুচি। সঠিক, থ্যাংক ইউ। 2000 টাকার বইয়ের জন্য শুধু অভিনন্দন না, তোমার অ্যাপ্রোচ এবং কনফিডেন্স লেভেলটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনস্ট্যান্ট উত্তর, ইনস্ট্যান্ট, এবং কোনো সময়ও নিল না। মানে আমরা মারমার কাটকার ফাইনালের কথা বলছিলাম সেরকম। নতুন জেনারেশন নাকি পড়াশোনায় বেটার না, একেবারে ভুল। তাই তো দাদা, একটু কোচ নিয়ে কথা বলছিলেন আপনি, কোচ প্রসঙ্গে আসতে চাই। আরেকটা নাম ঘুরে ফিরে সবসময় ওয়ার্ল্ড ফুটবলে, কখনো এন্টারটেইনমেন্ট, কখনো আলোচনা, সব জিদানের কথা বলবো, পাশাপাশি মরিনোর কথা বলতে চাই। ও আচ্ছা আচ্ছা, মরিনো স্টেবল হয় না, কারো কারো একটু যাযাবার ধরনের, কিন্তু মরিনোর থেকে বেশি সফল কোচ অন্তত ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অ্যাবসার্ড। সে ভিন্ন ভিন্ন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করান। আর ম্যানচেস্টার ইউনাইটেড যে দূর অবস্থায় পৌঁছাচ্ছে, মানে পারফরমেন্সই তো নেই ম্যানিউর এখন। এখন মরিনোকে নেওয়া ছাড়া, মানে এটা একমাত্র আমি বলবো খুব ভালো অপশন। যে মরিনো তো ওইখানে অ্যালেক্স ফার্গুসন হবে না, 10 বছর না 2-3 বছর পরই এই ঝামেলা হবে, সেই ঝামেলা হবে। বাট ম্যানিউ এখন যে জায়গাটা পৌঁছেছে, এত বড় একটা ক্লাব, সারা পৃথিবীতে সেখান থেকে হয়তো দাদা দরকার ছিল, পারবে মরিনোকেই দরকার ছিল আরো অনেকখানি সময়ের, তাহলে আমরা আরো অনেক কথা বলতে পারতাম। কিন্তু সময়ের কাছে আমাদের আসলে হাত বাঁধা, আমাদের বিদায় নিতে হবে। আবারও নিঃসন্দেহে একদিন কথা হবে, এবং খুব ভালো লাগলো আপনার কাছ থেকে অনেক কথা আমরা শুনলাম। খুব ভালো থাকবেন দাদা। হ্যাঁ, যে প্রোগ্রামটা দারুণ এনজয়িং, মানে বাচ্চারা এত, আমি তো এভাবে খেয়ালই করিনি, বাচ্চারা এত ভালো রেসপন্স করে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আমরা বিদায় নিতে চাই, এবং যাবার আগে একটি ঘোষণা সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়। খেলাধুলার সাথে থাকো, পড়াশোনার সাথে থাকো, খুব ভালো থাকো।